আমরা যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছি তাদেরকে শুধু আমার একটাই কথা বলার যে যখনই আপনি মার্কেটে কাজ করতে যান যে জিনিসটার সঙ্গে কাজ করছেন সেটার বিষয়ে কিন্তু অ্যানালিসিস করাটা খুব দরকার আছে। আমি এরকম বহু মানুষকে চিনি যিনারা শেয়ার বাজারের সঙ্গে কাজ করেন। আমি গত কয়েকটা ভিডিওতে একই কথা বলেছি, শেয়ার আগে কেনেন পরে শেয়ার নিয়ে পড়াশোনা করেন। ঠিক সেই রকমই ইনভেস্টর আছেন যারা সেক্টরকে অ্যানালিসিস করেন না, শুধুমাত্র ইউটিউব চ্যানেলগুলো দেখেন এবং সেখানে যদি বলা হয় যে আগামী দিনে এই সেক্টরটা বাড়তে পারে এর দিকে নজর দিয়ে কোনো না কোনো স্টকে আপনারা এন্ট্রি নিয়ে নেন। আর এইটাই আমাদের কাছে কাল হয়ে দাঁড়ায়, কারণ আমরা নিজের উপর কোথাও বিশ্বাস রাখি না, যার ফলে আমাদেরকে এই প্রবলেমের সম্মুখীন হতে হয়। বরাবরই আমি একটা কথা আপনাদেরকে বলে আসি যে মার্কেটে কাজ করাটা কিন্তু খুব সহজ, কিন্তু সঠিক পদ্ধতিতে কাজ করা বা স্মার্টলি কাজ করাটা কিন্তু কঠিন। আর তার জন্য দরকার হচ্ছে উপযুক্ত জ্ঞান। যত নলেজ আপনি বাড়াবেন মার্কেটে তত বেশি ভালোভাবে কাজ করতে পারবেন। প্রচুর মানুষ আছেন যারা নলেজের ধার ধারেন না, তারা ভাবেন এটা এমন কিছু ব্যাপার নয়। হতে পারে তারা শুরুতে প্রচুর প্রফিট পেয়েছেন, আবার যারা পজিশনাল ট্রেড নেন তারা জানেন যেহেতু লসটা আক্ষরিক অর্থে খুব তাড়াতাড়ি হয় না, তো ঠিক আছে বহুদিন ধরে ফেলে রেখে দেবো, যার যেটা মেন্টালিটি সেভাবে কাজ করেন। কিন্তু নলেজ নেওয়াটা খুব দরকার আছে। আর কোনো একটা স্টকে ইনভেস্ট করবার আগে আপনাকে সেক্টর সম্বন্ধে জানা উচিত যে সেক্টর কতটা ইম্পর্টেন্ট। অনেকে সেক্টর নিয়ে মাথাই ঘামান না, সেক্টর অ্যানালিসিস তো দূরের কথা। অনেকে মনে করেন আমি ভাই XYZ এই শেয়ারটাকে জানি, এই শেয়ারটা আগামী দিনে বাড়তে পারে, আমি কিনে নিলাম। আমাকে কিন্তু সেক্টরকে অ্যানালিসিস করতে জানতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে আমি এটুকু বলবো, সেক্টর কোনটা বেটার, কোন সেক্টরে কীরকম অপরচুনিটি থাকে। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফিনোলজি বাংলা। তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টেলিগ্রামে যারা যুক্ত হতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অনায়াসে জয়েন হয়ে যেতে পারবেন। ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ডিসক্লেমার যে এই ভিডিওর মাধ্যম দিয়ে যা আপনাদেরকে বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ আমার ওপিনিয়ন। এখানে কিন্তু কোনো কাজ করবার আগে অবশ্যই আপনি কনফিডেন্ট হয়ে বা আপনার সিনিয়রকে জিজ্ঞেস করে যে কোনো অ্যাকশন নিতে পারবেন। আমার ভিডিও থেকে যদি কিছু শুনে থাকেন বা দেখে থাকেন সেগুলো শিক্ষামূলক হিসাবেই নেবেন। দেখুন, আমি মনে করি শেয়ার বাজারে কিন্তু মার্কেটে কাজ করতে গেলে সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, গুরুত্ব কিন্তু অপরিসীম। এখন কেউ হয়তো সেটাকে পাত্তা দেন না, কেউ পার্টিকুলার স্টক নিয়ে কথা বলেন, আমি তা করি না। আমি মোটামুটি সেক্টরের উপরে একটু নজর দিই। আর শেয়ার বাজার আমার কাছে একটা গণিত, আমি বারবার বলেছি একটা অঙ্কটাকে কোনো একটা দিক দিয়ে মেলাতে পারলে আমার মনে হয় আপনিও ঠিকঠাকভাবে এগিয়ে যাবেন। শেয়ার বাজারের সেক্টর আমাদের প্রচুর আছে, কিন্তু আমাকে দেখতে হবে যে এমন কিছু সেক্টর আছে যে সেক্টরগুলো আমরা শুধু মুখেই বলি বাড়ে না, একই জায়গায় থাকে, গ্রোথ হয়তো ইয়ারলি 7-8% গ্রোথ, এরকম গ্রোথ। তো 7-8% গ্রোথ নেওয়ার জন্য আমি কেন মার্কেটে টিকে থাকবো? এটা সবথেকে বড় প্রশ্ন হওয়া উচিত যে 7-8% যদি গ্রোথ হয় তাহলে আমার ব্যাংক পোস্ট অফিস বেটার, আমি কোনো মাথা ঘামাবো না। সেখানে যদি ব্যাংক আমাকে 7% ইন্টারেস্ট দেয় তাও আমি মনে করব অল ওভার গুড। কিন্তু যখনই আমার মনে আছে, আমি বলেছি এটা মার্কেটে কাজ করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ব্যাংক এফডি, পোস্ট অফিস এফডি, এই সমস্ত এফডি যা আছে তাকে আমি তার থেকে বেশি কিছু বার করতে পারছি কিনা, বা আমি যদি মার্কেটেও কাজ করতে পারি নিফটির রিটার্নকে আমি বিট করতে পারছি কিনা, তবেই তো আমি এখানে কাজ করতে এসেছি। তা না হলে আমার শুধুমাত্র পয়সা দেবো আর বিরাট টাইমের জন্য বসে থাকবো, মার্কেট উঠুক না উঠুক। এরপরে আসে অনেকে পেনি স্টক, তারা তো সেক্টরের তো ধারই ধারে না। একটা আমি পেনি স্টক খারাপ বলছি না কোনো স্টককে, কিন্তু আমার মনে হয় পেনি স্টকে আপনার কাছে সুযোগ কম সেটা নিয়ে স্টাডি করবার। দেখা গেলো একটা পেনি স্টক মানে সে তো ধরুন বেরিয়েইছে 1-2 বছর 3 বছর, তাহলে তাকে আমি কি করে অ্যানালিসিস করব যে ফিউচারে কি হতে পারে? শুধুমাত্র কোনো একটা সেক্টর ধরে আমি স্টককে কখনো বুঝতে পারবো না যে স্টক কত দূর যাবে।
আমার একটা সেক্টর ভালো, দেখা গেল ওই সেক্টরে 50টা 100টা কোম্পানি কাজ করছে। এবার 100টা কোম্পানি কাজ করছে, আমার বাড়ির পাড়ার সামনে প্রচুর দোকান আছে। এখন একটা দোকান যে পরিমাণ গার্মেন্টস বিক্রি করে, জামা কাপড় বিক্রি করে, পাশের দোকান সেম টার্নওভার তার নাও থাকতে পারে। সেরকমই কিন্তু সেক্টরটা তো গার্মেন্টের সেক্টর। তেমনি কোনো একটা সেক্টরকে আপনি চুজ করার পরে দেখা গেল 100খানা প্লেয়ার আছে সেখানে, মানে 100টা কোম্পানি আছে। তাহলে প্রত্যেকটা কোম্পানিকে ধরে দেখতে গেলে আমাকে সেই ব্যালেন্স শিট, তাদের পিএনএল, এগুলো সব চেক করতে হচ্ছে। সেখানে কি যদি দেখা যায় যে একই সেক্টরে কাজ করছে, দেনায় পড়ে যাচ্ছে, এর রেভিনিউ সেরকম নেই, প্রফিট নেই, একই সেক্টরে কাজ করে একটা কোম্পানি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। সুতরাং সেক্টর অ্যানালাইসিস করবার পরেও কিন্তু আমার স্টক অ্যানালাইসিস কিন্তু করতেই হয়। কিন্তু এই ভিডিওতে আমি স্টক নিয়ে কথা বলতে আসিনি, এই ভিডিওতে আমি এসেছি আপনাদের সঙ্গে স্টক সেক্টর নিয়ে আলোচনা করতে। এখন ঠান্ডা মাথায় ভাবুন, আপনি যখন কোনো জায়গায় নিবেশ করবেন বা বিনিয়োগ করবেন, কোন সেক্টরকে বেছে নেবেন, সেই সেক্টরে আপনার কি ভূমিকা আছে সেটা ভাবতে হবে ফার্স্ট। যেমন আজকের ডেটে দাঁড়িয়ে আমি যদি কোনো একটা জিনিসকে ধরি, কোনো একটা এমন একটা জিনিস আছে, যে কোনো হতে পারে যে রিয়েল এস্টেট একটা ধরে নিলাম, এটা একটা সেক্টর হতে পারে, যে রিয়েল এস্টেট সেক্টরটার মধ্যে আমার কন্ট্রিবিউশন কি আছে। রিয়েল এস্টেটের মধ্যে সবাই কিন্তু অংশগ্রহণ করে না, এখনও প্রচুর মানুষের বাড়ি আছে, তারা কিন্তু রিয়েল এস্টেটে আসেনি, তাদের নিজস্ব বাড়ি আছে, তারা সেখানে থাকে। সুতরাং ইনভলভমেন্টটা কম থাকবে। যেখানে ফাঁকা জমি হয়েছে, একটা বড় কোনো জায়গায় বড় টাওয়ার উঠেছে, অর্থাৎ বিল্ডিং উঠেছে, কিন্তু দেখা গেছে এখনও গ্রামেগঞ্জের মানুষ থেকে শুরু করে আরও বেশি যদি ধরা হয় সাবারবান, আরবান, যা যা ধরবেন, সবাই কিন্তু বাড়ি আছে, আবার রিয়েল এস্টেটের বিজনেসও চলছে, রমরম নিয়েই চলছে, কিন্তু কোথাও মনে হয় পার্টিসিপেন্টটা কমছে। ক্লিয়ার? এরকমই ধরে নিলাম মেটাল সেক্টরের মধ্যে কি হচ্ছে, এর মধ্যে কি হয়, এই মেটাল ফেটাল জিনিসগুলো একটা সময় বাড়ে, একটা সময় পড়ে যায়, কারণ এখানে ডাইরেক্ট ইনভলভমেন্ট আমাদের থাকে না। মেটালের জন্য অনেক কিছু, এটা ঠিক কথা, প্রোডাকশান হয়, সব কিছু হয়, ট্যারিফ, এইসব ব্যাপার থেকে থাকে, মার্কেট পড়ে। ওই জন্য অনেকেই আছে যাদের লং টার্মে তাদের হাতে কিন্তু মেটাল স্টক থাকে না, কারণ মেটাল স্টক যখন উঠছে যখন পড়বে, তো দেখা যায় কোনো একটা রেঞ্জের মধ্যে মেটাল স্টকগুলো ওঠানামা করে। এবারে সেক্টর নিয়ে অ্যানালিসিস করবার আগে আমি একটুখানি নিফটির মধ্যে থাকা সেক্টরগুলোর ওয়েটেজটা আপনাকে একটু বলি চলুন। প্রথম হচ্ছে মেটাল, 3.27%, অর্থাৎ মাত্র 3.27% ওয়েটেজ নিফটির মধ্যে কিন্তু মেটালের আছে। এখন এর তো কোনো কারণ আছে যে একটা সেক্টরকে মাত্র 3% দেওয়া হচ্ছে। তার ঠিক ওপরে গেলে হেলথ কেয়ার 3.91%, তার ঠিক ওপরে গেলে কনস্ট্রাকশন 3.98%, দেন টেলিকমিউনিকেশন 4%, তারপরে অটো 7.61%, এফএমসিজি 8%, অয়েল অ্যান্ড গ্যাস 10.43%, আইটি 13%, তার উপরেই চলে যাচ্ছে ফিনান্সিয়াল 34.something%। এখন কথা হচ্ছে নিচের যেগুলো আমি বললাম সেগুলো সব 3%, 4%, 6%, 7%, 8%, ফিনান্সিয়াল কেন 34%? এটা অ্যানালিসিস করতে হবে ফার্স্ট। ফিনান্সিয়ালে কেন 34%? দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল এমন একটা সেক্টর যেখানে আমি যদি গ্রেড করে দিই মানুষের, যেগুলো আমরা বলে থাকি যে বড় লোক, মধ্যবিত্ত, তারপরে যা যা আছে সেগুলোকে যদি গ্রেড করি, তাহলে দেখা যাবে একটা পোর্শনের লোক যারা উপরের দিকে তারা খুব হাই কোয়ালিটির গাড়ি কেনে, তারপরে দেখা গেল মিডিয়কার যারা আছে তারা দেখা গেল তার থেকে কম দামি গাড়ি কিনছে, তারপরে গিয়ে দেখা গেল তার থেকে কম দামি গাড়ি কিনছে, তারপরে গিয়ে দেখা গেল ভ্যাকেন্ট, কোনো গাড়ি কেউ কিনছে না, শূন্য, কারণ তারা গাড়ি কেনার জায়গাতে নেই। তেমনি আবার যদি বিভিন্ন ওষুধ কোম্পানিকে আমি যদি দেখি, দেখা যাবে বড় যে ওষুধ কোম্পানিগুলো আছে, সান বলুন, তারপরে ম্যানকাইন্ড, গ্লেনমার্ক,
এইসব কোম্পানির ওষুধও একটা লেভেলের মানুষ ব্যবহার করে, তারপরে একটা লেভেল মানুষ ব্যবহার করে, তারপরে লেভেল মানুষ ব্যবহার করে, তারপরে আরও সব কোম্পানি আসে, করতে 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 ডিসকাউন্টে পাওয়া যায় এমন মেডিসিনও লোকে ব্যবহার করে। তো সেখানে কোথাও যেন আমার মনে হয় পার্টিসিপেন্ট কমছে। ঠিক আছে, পার্টিসিপেন্ট কমলে কি হবে, লিকুইডিটি কমবে। এইবারে কি দাঁড়ালো, আইটিতে দেখা যাবে আইটির কাজ কি, ইনফরমেশন টেকনোলজি একটা ইন্ডাস্ট্রি। এটা যেমন ধরুন আজকে ফ্লিপকার্ট, আমরা ফ্লিপকার্টে অনলাইন শপিং করছি বা অ্যামাজনে করছি, এটা একটা আইটি সাপোর্ট না হলে চলতো না। তো দেখা যাচ্ছে এইটা পুরোপুরি একটা বিজনেস পারপাসেই ব্যবহার হচ্ছে, আর তার জন্য আপনি এতটা ইনভলভ নয়। আমরা কি করছি, আমরা তার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি, কিন্তু এই প্ল্যাটফর্মটা কোথাও গিয়ে একটা সীমিত হবে। ইন্ডিয়ান প্লেয়ার আছে, বিদেশি প্লেয়ার আছে, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার বিদেশের বাজারে কাজ করে, তো সেই জিনিসগুলো থেকে যায় যখন অন্যের উপর নির্ভরশীল। তো এতগুলো কথা বলা, এফএমসিজিও একটা জায়গায় আছে, যার জন্য এফএমসিজিকে সেই হিসাবেই এখানে ওয়েটেজ দেওয়া হয়েছে যে মেটালের থেকেও এফএমসিজির জিনিসটা ভালো। আমরা নিত্যদিন বাড়িতে ইউজ করছি, চাল, গম, চাল, আটা, ময়দা যা যা ব্যবহার করছেন, তেল ব্যবহার করছেন, সব এফএমসিজিতে আসছে। তারপরের ওয়েটেজ দেওয়া হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, অর্থাৎ যারা গাড়িতে তেল ভরছেন। কিন্তু কোথাও যেন এত কথা বলার মাঝখানে আমি শুধু এইটুকুই বলতে চাই, কোথায় যেন ফিনান্সিয়ালটা সবার থেকে এগিয়ে গেছে। কেন? কারণ এর পার্টিসিপেন্ট আমার মনে হয় সব থেকে বেশি, তার জন্য এর ওয়েটেজ 34% আছে। কারণ একদম ওপরের লেভেল, মাঝখানের লেভেল, তার পরের লেভেল, তার অনেক পরের লেভেল, সবাই কিন্তু ফাইন্যান্সের সঙ্গে যুক্ত। কারণ সবার টাকা দরকার। নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি যেগুলো আছে, যারা ফাইন্যান্স করে, তারা আজকে কেউ গাড়ি কিনতে যাচ্ছে, মানে স্কুটি, বাইক কিনতে যাচ্ছে, বাজাজ ফাইন্যান্স থেকে ফাইন্যান্স করছে। কেউ ফ্রিজ, টিভি কিনতে যাচ্ছে, বাজাজ ফাইন্যান্স থেকে ফাইন্যান্স করছে। তার মানে আমরা সবাই কোনো না কোনোভাবে ফাইন্যান্সের সঙ্গে জড়িয়ে আছি। অন্যগুলোতে কিন্তু না, কিন্তু ফাইন্যান্সের সঙ্গে আমরা জড়িয়ে আছি। বাজাজ ফাইন্যান্স, প্রত্যেকটা ফাইন্যান্স কোম্পানিকে দেখা যাবে তাদের র্যালি করে হয়। বিএসসিও ফাইন্যান্সের মধ্যে পড়ে। এগুলো সবই কোনো না কোনোভাবে যেখানে টাকার লেনদেন চলে সেটাই ফাইন্যান্স কোম্পানির আন্ডারে আসে। যারা কোনো প্রোডাক্ট বিক্রি করে না, যারা আপনাকে ফাইন্যান্স করে। এবারে কেউ আছে তার এফডি থেকে লোন নিচ্ছেন, ব্যাংকিং, সেটাও ফাইন্যান্সের মধ্যে পড়ে যাচ্ছে। কেউ আছেন কনজিউমার ডিউরেবল লোন নিচ্ছেন, কেউ পার্সোনাল লোন নিচ্ছেন, কেউ কার লোন নিচ্ছেন, কেউ হোম লোন নিচ্ছেন। তো কোনো না কোনো দেখা যাচ্ছে যে ফাইন্যান্স কিন্তু ওতপ্রোতভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িয়ে আছে। হয় আপনি শোধ করে দিয়েছেন, এখন কেউ হয়তো বলবেন না আমি নিইনি, ভেবে দেখুন কোনো না কোনো কিছু, মোবাইল হতে পারে, ফাইন্যান্সের সঙ্গে আপনি কোনো না কোনোভাবে ছিলেন। এখন হয়তো নেই, আবার দরকারে নেবেন, বাট আছেন। কেউ ফ্ল্যাট কিনেছেন, ফাইন্যান্সে আছেন, কেউ গাড়ি কিনেছেন, ফাইন্যান্সে আছেন। এ তো গেল যেগুলো আপনি কিনছেন। এবার আজকের ডেটে দাঁড়িয়ে গোল্ডের যে দাম আছে, গোল্ড কেনার ক্ষমতা অনেকেরই নেই, কিন্তু ঘরে যে গোল্ড আছে সেটাকে কিন্তু মর্টগেজ করে ফাইন্যান্স অনেকেই নিয়েছেন বা লোন নিয়েছেন। তার মানে দেখা গেল আপনি যেটা কিনতে যাচ্ছেন সেখানেও ফাইন্যান্স করাচ্ছেন, আবার আপনার কাছে যেটা অ্যাসেট আছে সেটাকে মর্টগেজ করেও আপনি লোন নিচ্ছেন। অর্থাৎ ফাইন্যান্সের সঙ্গে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে কোথাও যেন বাজারও এই ফাইন্যান্সকে সবার উপরে রেখেছে। কারণ আমরা জেনে না জেনেও ফাইন্যান্সের স্টক নিই, কেউ হয়তো প্রফিট করছি, কেউ লসে করছি, সেগুলো তো সব এন্ট্রি এক্সিটের ব্যাপার। সেটা আমি এখানে বলতে আসিনি, আমি এখানে সেক্টর নিয়ে অ্যানালিসিস করতে আসছি। আমি বারবার বলেছি মার্কেটটা একটা অঙ্কের মতো করে দেখতে হবে। যেমন এর পরবর্তীকালে ভিডিও আমি একটা আসবো আপনাদের হোল্ডিং প্যাটার্ন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেমন প্রোমোটার, এফআইআই, এটা দেখে আপনি কি করে বুঝতে পারবেন কোনো স্টককে কীভাবে আইডেন্টিফাই করবেন। এটা বললাম না, সমুদ্র, এখানে কোনো জিনিস সহজে আসে না। যেভাবে কোনো ফাইন্যান্স কোম্পানির গ্রোথ হয় সেভাবে অন্য কোম্পানিগুলোর গ্রোথ হয় না। দেখা গেছে একটা ফাইন্যান্স কোম্পানির সিএজিআর
আর একটা এফএমসিজি হোক কিংবা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির সিএজিআর কিন্তু সেম নয়। অয়েল অ্যান্ড গ্যাস বলতে গেলে আমার রিলায়েন্স আসছে, আমার বিপিসিএল, আইওসি, এগুলো সব এর সঙ্গে যুক্ত। এদের যদি আমি সিএজিআর ঘাটতে যাই, কি দেখব আমি? 7%, 8%, ম্যাক্সিমাম 10% সিএজিআরে থাকতে পারে। ফিনান্সিয়াল এই কারণে প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িয়ে আছে। যার কিছু নেই সেও মনে করে একটা মোবাইল ইনস্টলমেন্টে কিনতে পারবো, সেও মনে করে আমি একটা স্কুটি বা বাইক কিনতে পারবো, সেও মনে করে আজকের ডেটে দাঁড়িয়ে খুব মেডিকেল ইস্যুতে আমার টাকার দরকার পড়েছে, আমি গিয়ে গোল্ড জমা করে আমি সেখান থেকে লোন নিতে পারবো। তো লোন তো নিচ্ছেন কোনো না কোনো একটা সংস্থা থেকে, সুতরাং সেই সংস্থার তো প্রফিট। লোন নিচ্ছেন মানে সেই সংস্থার রেভিনিউ বাড়ছে, এইটা জানতে হবে। আয় বাড়ছে, আয় বাড়লে প্রফিট বাড়বে, ইনকাম আসছে, ইনকাম বাড়লে প্রফিট বাড়বে। সুতরাং রেভিনিউ হচ্ছে টপ লাইন, প্রফিট হচ্ছে বটম লাইন, টপ লাইন বাড়লে বটম লাইন বাড়বে। আরও একটা জিনিস, যদি কোনো ফিনান্স কোম্পানির যদি এনপিএ কম থাকে তাহলে ভাববেন তার গ্রোথ খুব। এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ আমি 100 জনকে লোন দিয়েছি, দেখা গেল তার মধ্যে থেকে 90 জন আমাকে রিটার্ন করেছে, বা আমি 90 জনের কাছ থেকে রিটার্ন পেয়েছি বা করিয়ে নিয়েছি, তাহলে দেখা গেলো 10% এনপিএ, আমার 10% অ্যাসেট আমার মার্কেটে পড়ে রয়েছে, যার ভ্যালু আমি পাচ্ছি না, দিতে পারছি না। সেটার জন্য আমি লড়াই করছি আবার কবে ওটাকে ফেরত পাই। সুতরাং ফাইন্যান্সের ওয়েটেজ সব থেকে বেশি হচ্ছে নিফটির মধ্যে, যার ফলে কি হচ্ছে যে এই সমস্ত এই সেক্টরের মধ্যে যে সমস্ত প্লেয়ার আছে, প্রচুর প্লেয়ার আছে, এই সমস্ত জায়গায় দেখতে গেলে বাজাজ ফাইন্যান্স আছে, বাজাজ ফিনসার্ভ আছে, এরকম হাজার হাজার ব্যাংকিং কোম্পানিগুলো আছে, তারাও লোন দেয়। সুতরাং লোন ফাইন্যান্সটাকে সব সময় নিজেদের রাডারে রাখবেন। কিনবেন কি কিনবেন না সে তো আপনি বুঝবেন, আপনার যিনি অ্যাডভাইজার আছেন তিনি বুঝবেন। বাট এইটুকু বলে দিতে পারি আপনাকে, ফাইন্যান্স সেক্টর যেভাবে র্যালি দেয় অন্য সেক্টর কিন্তু সেইভাবে র্যালি দিতে পারে না। তারা একটা মডারেট র্যালি দেয়। যদি বড় টাইম ফ্রেমে দেখা যাবে তাহলে দেখা যাবে বাদবাকি সমস্ত সেক্টরগুলো একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে। আমার আমি যতটুকু অ্যানালিসিস করে দেখেছি, আইটি দেখা গেল একটা টাইম পর্যন্ত উপরের দিকে যাচ্ছে, যদিও আইটির ভবিষ্যৎ খুবই ভালো। আমি ফিউচার নিয়ে বলছি না, কিন্তু আমি বলছি যে আমাকে আমার ফিউচার দেখে লাভ নেই, যে আমাকে রিটার্ন জেনারেট করে দেবে সেই হবে আমার কাছে মেন অস্ত্র। আইটি কী হবে, একটা দীর্ঘ সময় ধরে উপরে গেল, তারপরে দেখা গেল আবার একটা সময় ধরে নিচে দিকে গেল। কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে আমি সেটা দেখিনি, কারণ যত দিন যাচ্ছে নিজেরাও বুঝতে পারছেন, যত দিন যাচ্ছে এডুকেশনাল লোন, এরকম হাজারো লোন মার্কেটে আছে, যার ফলে কি হচ্ছে সেই কোম্পানিগুলো কিন্তু রেভিনিউতে কোনো প্রবলেম নেই। আমি যদি 10টা লোকের কাছ থেকে টাকা চাইতে যাই, খুব একদম সোজা কনসেপ্ট, 10টা লোকের কাছ থেকে যদি টাকা চাইতে যাই তারা আমাকে 1টা টাকাও দেবে না, কিন্তু আমি যদি 10টা লোককে বলি 10 টাকা করে দেবো, তারা প্রত্যেকে টাকাগুলো নিতে আসবে। সুতরাং লোন নিতে সবাই চায়, কেউ লোন নিয়ে বিজনেস করবে, তো কেউ লোন নিয়ে এডুকেশনাল পারপাসে ব্যবহার করবে, কেউ লোন নিয়ে মেডিকেল কোনো ইস্যু আছে সেখানে খরচা করবে, কেউ গাড়ি কিনবে, কেউ জমি কিনবে, কেউ ফ্ল্যাট কিনবে, অনেক কিছু এইটার উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং ফাইন্যান্সের ওয়েটেজ এই জন্য সব থেকে বেশি। সুতরাং আপনার পোর্টফোলিওতে ফাইন্যান্স থাকুক, ফাইন্যান্স আপনার পোর্টফোলিওকে অনেকটা ব্যালেন্স করবে। আমি যদি দেখি আমি কিছু এমন জিনিস খুঁজেছি, মেটাল, সব কটা মেটাল সে আর উঠছে না, তাহলে আমার কিন্তু পোর্টফোলিও নেগেটিভ হয়ে যাওয়ার চান্সেস বেশি আছে। পোর্টফোলিও মানে আমি বলেছি অঙ্ক মেলাতে হবে, যে আমার নিফটি যদি বলে আমার নিফটির মধ্যে বা বাজারের মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ হচ্ছে ফাইন্যান্স, আমি কি করে আমার পোর্টফোলিওতে সবথেকে বেশি ওয়েটেজ করতে পারি এফএমসিজিকে, এইটা মাথায় রাখতে হবে। যারা বলছেন আপনাদের পোর্টফোলিও রক্তাক্ত, লাল হয়ে যাচ্ছে, মার্কেট ছুটছে কিন্তু পোর্টফোলিও উঠছে না, অ্যানালিসিস করুন, আজকেই অ্যানালিসিস করুন, গিয়ে দেখবেন ফাইন্যান্সের খুব কম আছে। দেখা গেল 4-5টা অটো সেক্টরের
অটো সেক্টরে 4-5খানা স্টক আপনার কাছে আছে, দেখা গেল এফএমসিজি স্টক আছে যাদের ওয়েটেজগুলো খুব কম, কিন্তু ফাইন্যান্স ছোট থেকে শুরু করে বড় সব বাই ফাইন্যান্সের সঙ্গে যুক্ত। এখন দেখা যাবে একজন 18-19 বছরের ছেলেও একটা গাড়ি কেনবার জন্য ফাইন্যান্স করাতে পারে, আবার একজন 65 বছরের বৃদ্ধ কিন্তু তার গাড়ি কেনবার জন্য ফাইন্যান্স করাতে পারে। আর এসব গাড়ি, ছোটোখাটো গাড়ি কিনবার জন্য কোনো এলিজিবিলিটিও লাগে না। সুতরাং মাথায় রাখবেন ফাইন্যান্স কোম্পানিটাকে। আমি এই কারণে সেক্টর নিয়ে অ্যানালিসিস করতে গিয়ে এটাই বললাম যে টোটাল যদি দেখা যায় ফিনান্সিয়াল 34%, তারপরে আইটি 13%, তার মানে 1/3 হয়ে গেল। তারপরে আসছে অয়েল অ্যান্ড গ্যাস 10.43%। অয়েল অ্যান্ড গ্যাস কি স্টেবল ইনকাম দেবে আপনাকে, কারণ এটা তো বন্ধ হওয়ার নয়। কারণ আপনি রোডের ওপরে আপনি ভারত পেট্রোলিয়াম পাবেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম পাবেন, ইন্ডিয়ান অয়েল পাবেন, আরও সব অনেক কিছু আছে পাবেন। তো অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যারা জড়িত সেখানে আপনি যেতে পারেন, কিন্তু সেখানে কি হবে, আপনি একটা মডারেট জেনারেট করতে পারবেন যদি আপনার এন্ট্রি এক্সিট ঠিক থাকে। সব কিছুতে আপনি ফাইন্যান্সকে বেছে নিলেও আপনাকে এন্ট্রি এক্সিট ঠিক করতে হবে। কিন্তু আমি কেন ফাইন্যান্সিয়াল কথা বলছি, এই ফিনান্সিয়াল সেক্টরটা হচ্ছে এমন সেক্টর যেখানে প্রত্যেকটা মানুষ জেনে না জেনে ইনভলভড। কোনো দোকানে যাবেন, প্রথমেই গিয়ে যদি বলেন টিভি কিনবেন, আপনি যদি বলেন ফাইন্যান্স করাবেন, বাজাজ ফাইন্যান্স। সুতরাং বাজাজ ফাইন্যান্স কোথায় গেছিল, তারপরে বাজাজ ফাইন্যান্স স্প্লিট করলো, তার মানে এরা এই কোম্পানিগুলো, ফাইন্যান্স কোম্পানিগুলো আগে ছুটতে থাকে, এইউ স্মল ছুটছে। তো আমি এখানে কিন্তু কোনো স্টক রেকমেন্ড করছি না, জাস্ট এক্সাম্পল দিলাম আপনাকে। সুতরাং সেক্টরকে আগে অ্যানালিসিস করুন। দেখা গেল আপনার পুরো পোর্টফোলিও এমন একটা সেক্টরে ইনভেস্টেড, আপনি জানেনই না যে বাজারে সব থেকে ওয়েটেজ কার বেশি আছে, অথচ নিচের দিকে 3-4খানা সেক্টর নিয়ে আপনি আপনার পোর্টফোলিও বানালেন, তাহলে আপনার রিটার্নটাও তো সেরকমই হবে। সেই কারণে আজকেই পোর্টফোলিও অ্যানালিসিস করুন যে পোর্টফোলিও ঠিক নিফটির ওয়েটেজের মতো আপনার পোর্টফোলিওটা তৈরি হয়েছে কিনা, তবেই নিফটি ওপরে যাবে আস্তে আস্তে। নিফটিকে টেনে তোলে কে, ফাইন্যান্স। 34% আছে মানেটা কি, সে বাড়বে তো বাজারও ওপরে যাবে। সে যদি পুরো ওপরে যায়, পুরো বাকি সেক্টর যদি ওপরে যায়, সামান্য এগোবে সে। কিন্তু যদি ফিনান্সিয়াল এগিয়ে যায়, তাহলে নিফটিও 100 পয়েন্ট এরকম এগিয়ে যাবে। যেদিন নিফটি 100-200 পয়েন্ট যাবে, সেদিন দেখবেন ফিনান্সিয়াল এগিয়েছে বলেই গেছে। তাই সেক্টরটাকে অ্যানালিসিস করতে শিখুন। আমি এটুকুই বলেছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের কাছে আনবো আরেকটা এডুকেশনাল চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট। এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে আপনি কি করে বুঝবেন যে কোন স্টকে র্যালি আসতে পারে, কোন স্টকের নয়। দীর্ঘদিন ধরে দেখা গেছে মানুষ ফেসে আছে, কারণ শেয়ার হোল্ডিং প্যাটার্নকে অ্যানালিসিস করেনি। আজকে আপনাদেরকে এই সেক্টর নিয়ে অ্যানালিসিস করে দিলাম যে কিভাবে সেক্টরটাকে চেক করবেন। এইবার আপনি সেক্টরের মধ্যে প্রচুর প্লেয়ার আছে, এইবার দেখুন কোন স্টক এই সেক্টরের মধ্যে ভালো কাজ করছে, কে এই হিস্ট্রিতে কে স্প্লিট করেছে, তার মানে বাড়ছে বলে তো সে স্প্লিট করছে। এইগুলো আপনাদেরকে কেন দেখানো হচ্ছে, হিস্ট্রিগুলো। এই হিস্ট্রিতে দেখা গেল 2-3 বার স্প্লিট করে গেল, তার মানে আগামী দিনেও সে স্প্লিট করবে, আগামী দিনেও রেট বাড়বে। এগুলো আপনাকে দেখতে হবে, নোট ডাউন করতে হবে, কারণ আপনি এখানে কিন্তু ইনকাম করতে এসছেন। সুতরাং একটু হলেও টাইম কিন্তু আপনাকে দিতেই হবে। চলুন আজকের জন্য এতটুকু, ভিডিও বেশি লম্বা করলাম না। এখনও বলছি, যারা আসছেন আমার চ্যানেলে ফিনোলজি বাংলাতে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আবার বলছি, যারা টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যান, হাই লিখে পাঠান। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ওখানে হাই লিখে পাঠান, লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন। পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।